আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠক, ৬টি সমঝোতা স্মারক সই, ঢাকা কলম্বোর সম্পর্ক জোরদারের অঙ্গীকার। সাল্লায় হিন্দুদের বাড়িতে হামলা মামলায় প্রধান আসামি গ্রেফতার, অস্থিরতা তৈরি করলে ২০ দাঁত ভেঙে দেওয়া হবে, হুঁশিয়ারি কাদেরের। বাড়ছে করোনার প্রকোপ, আক্রান্ত স্বাস্থ্যের ডিজি, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি নেতা রুহুল আলম চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। স্বাস্থ্য খাত, কৃষি গবেষণা ও যুব উন্নয়ন সহ ৬টি বিষয়ে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এসব সমঝোতা স্মারক সই হয়। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে শনিবার সকাল 11:15টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই দুদেশের প্রধানমন্ত্রী একান্তে বৈঠক করেন। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ঢাকা কলম্বো সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই সরকার প্রধান। পরে দুদেশের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। দুদেশের প্রতিনিধিত্ব করেন দুই প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাহিন্দা রাজাপাকসের উপস্থিতিতে ৬টি সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে ৩টি নতুন সমঝোতা নবায়ন হয় ৩টি। এর আগে দিনের শুরুতেই ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মাহিন্দা রাজাপাকসে। জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাজাপাকসে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সুনামগঞ্জের সাল্লায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রধান আসামি শহীদুল ইসলাম স্বাধীনকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে সিলেটের পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালিদুজ্জামান জানিয়েছেন, শুক্রবার রাত ৩টায় আত্মগোপনে থাকা স্বাধীনকে মৌলভীবাজারের কুলাউড়ার একটি স্কুলের পাশ থেকে গ্রেফতার করা হয়। তাকে সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ১৭ই মার্চ সুনামগঞ্জের দিরাইতে হিন্দু যুবকের ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়া নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয় সংখ্যালঘুদের বাড়িঘরে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে ৮০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১৫০০ জনের বিরুদ্ধে ২টি মামলা করেন সাল্লা থানার সাব ইন্সপেক্টর আব্দুল করিম ও হাবিবপুরের ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। ওই মামলায় প্রধান আসামি দিরায়ের তারুল ইউপি সদস্য শহীদুল ইসলাম স্বাধীন। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতিও। মৌলভীবাজার জেলার ঘোরাবই এলাকার ব্রাহ্মণবাজার ইউনিয়নে, ওখান থেকে আমরা শহীদুল ইসলাম স্বাধীন, পিতা হাজি কেরামত আলী, গ্রাম নাসনি, থানা দিরাই, একে গ্রেফতার করতে সমর্থ হই। পরবর্তীতে আমরা তাকে আমাদের সিলেট জেলা পিবিআই অফিসে নিয়ে আসি এবং আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে আমরা তারা সুনামগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলার অপচেষ্টা করলে সমুচিত জবাব দিতে প্রস্তুত আওয়ামী লীগ, বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকারে থাকলেও রাজপথ ছাড়েনি, তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। বলেন, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে, জনগণকে সাথে নিয়ে ২০ দাঁত ভেঙে দেয়া হবে। জানান, ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের সাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাটের ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। সুবর্ণ জয়ন্তীর কোনো আনুষ্ঠানিকতা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের ২০ দাঁত ভেঙে দেয়া হবে।
করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী, বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে পুরো ফেব্রুয়ারি মাসে দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা 11,077 জন, অথচ গত 10 দিনেই করোনা শনাক্ত হয়েছে 14,751 জনের। টানা 10 দিন ধরে দেশে দৈনিক হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে। এমন বাস্তবতায় রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগী ভর্তির সংখ্যা। সংশ্লিষ্টরা বলছেন, উষ্ণ আবহাওয়া ও স্বাস্থ্যবিধি অগ্রাহ্য করে অবাধ চলাফেরার কারণেই বাড়ছে করোনার সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম এবং MIS এর পরিচালক ডাক্তার মিজানুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা উপসর্গ দেখা দিলে ডিজি ও পরিচালকের নমুনা পরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবার নমুনা পজিটিভ আসে। এখন দুজনই নিজ বাসায় অবস্থান করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অফিসের 6 জন কর্মচারী প্রথমে করোনা আক্রান্ত হন। তারা সবসময় ডিজির আশপাশেই থাকতেন। সবশেষ গত 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক আবুল বাশার খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা, অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা সহ স্বাস্থ্য অধিদপ্তরের অন্তত 20 জন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শনিবার বেলা 11:15টায় তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত হয়ে CMH এর ICUতে চিকিৎসাধীন ছিলেন। বাদ আসর বনানী সেনা কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। গত 14 মার্চ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরীকে CMH এর লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে গত 10 মার্চ বুধবার জ্বর সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। গেল দশক জুড়ে ছিল তথ্য প্রযুক্তি খাতের জয় জয়কার। মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ, সাবমেরিন কেবলে সংযুক্ত সফটওয়্যার পার্ক নির্মাণ, 4G থেকে 5Gতে সম্প্রসারণ, রোবোটিক্স কিংবা মোবাইল ফোন ও ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধি ছিল প্রযুক্তি খাতের বড় মাইলফলক। তবে বিশেষজ্ঞরা বলছেন, সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষা, ব্যবসা সহ সব ক্ষেত্রেই বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহার। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। স্বাধীন দেশ গড়তে যাদের চোখে সীমাহীন স্বপ্ন, রণাঙ্গনে তাদের অনুপ্রেরণার একমাত্র অবলম্বন রেডিও। সহযোগীদের সাথে সংযোগ স্থাপন কিংবা নেতার আনুগত্যেরও একমাত্র ভরসা ছিল তারবিহীন এই শব্দযন্ত্র। স্বাধীনতা পরবর্তী ধ্বংসপ্রাপ্ত দেশ পুনর্গঠনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শুরু হলেও তথ্য প্রযুক্তি খাতে প্রবেশ করতে অপেক্ষা করতে হয় অন্তত 2 দশক। তখনও একমাত্র ভরসা টেলিগ্রাম কিংবা টেলিফোন। দেশে প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু হয় 1993 সালে। 1995-এ ইন্টারনেটের ব্যবহার শুরু হওয়ায় বাড়তে থাকে ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার। সে সময় শিক্ষা, গবেষণা ও আর্থিক প্রতিষ্ঠানেই ছিল এর কদর। বিংশ শতাব্দীর শুরুতে সুযোগ থাকা সত্ত্বেও সাবমেরিন কেবলে যুক্ত না হওয়ায় প্রযুক্তি খাতে তাল মেলাতে ব্যর্থ বাংলাদেশ। 90-এর দশকে যদি আমরা CB3 সাবমেরিন কেবলে কানেক্ট করতাম, তাহলে হয়তো আমরা 10 বছর এগিয়ে থাকতাম। তথ্য প্রযুক্তির একটা জার্নি। আপনি একদিন সকালবেলা এসে একটি বোতাম চেপে দিবেন, তারপর মনে করবেন সবকিছু আপনার মধ্যে রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু সারা কোনো পৃথিবী, কোনো দেশ সেটা অ্যাচিভ করেনি। ইট ইজ এ কন্টিনিউয়াস জার্নি। আপনি স্টেপ বাই স্টেপ, একটার পর একটা আপনি এগোতে থাকবেন। 90-এর দশকেই শুরু হয় স্থানীয়ভাবে তৈরি সফটওয়্যার রপ্তানি প্রক্রিয়া। তখনই সরকারের টনক নড়ে জাতীয় অর্থনীতিতে তথ্য প্রযুক্তির অবদান নিয়ে। 1997 সালে যাত্রা হয় বেসিসের। আমাদের যেহেতু চতুর্থ শিল্প বিপ্লব একেবারে অলমোস্ট চলেই এসেছে, এর জন্য যেই স্কিলগুলো দরকার, যেমন আপনার ব্লকচেন টেকনোলজি, আপনার রোবোটিক্স, IoT, AR, VR ইত্যাদি, এই যে জিনিসগুলো, এই ধরনের সাবজেক্টগুলোতে কিন্তু আমাদের দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি মূলত গেল দশক থেকেই দৃশ্যমান। রূপকল্প 2021 বাস্তবায়নের মাধ্যমে স্বপ্ন দেখা ডিজিটাল বাংলাদেশের। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির অবাধ বিচরণ। প্রান্তিক পর্যায়ে সুবিধা পৌঁছে দিতে 2013 সালের 31 জুলাই গঠিত হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। ইউনিয়ন পর্যায়ে চালু হয় তথ্য সেবা কেন্দ্র। তবে টেকসই উন্নয়নে নীতি সহায়তা প্রয়োজন বলে মনে করেন খাত বিশেষজ্ঞরা।
যদি বলি শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ, এই তিনটা জায়গায় খুব সহজ কিছু প্রযুক্তির ব্যবহার করে কিন্তু মানুষের যে এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা, সার্ভিস সেবা পাওয়ার যে অভিজ্ঞতা, সেটা আমূল পরিবর্তন আনা সম্ভব। ট্রেডিশনাল যে এডুকেশন আছে তার পাশাপাশি মানুষকে আইটি এনাবল এডুকেটেড হিউম্যান রিসোর্স হিসেবে তাকে নিয়ে আসতে হবে। দেশে মোবাইল খাতে রীতিমতো বিপ্লব আসে গেল দশকের শুরুতেই। সবার হাতে হাতে পৌঁছে যায় স্মার্টফোন। ব্যবহার বাড়তে থাকায় দেশে এখন মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা প্রায় 16 কোটি, আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পৌঁছেছে 10 কোটির ঘরে। 2, 1, 0. Ignition, liftoff. প্রযুক্তির নব দিগন্তের উন্মোচন ঘটে 2018 সালের 11 মে। বাংলাদেশ প্রবেশ করে নিজস্ব স্যাটেলাইটের যুগে। 2017 সালে রোবট মানবী সোফিয়ার আগমন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। 2018 এর 19 ফেব্রুয়ারি চালু হয় 4G সেবা। চালুর অপেক্ষায় 5G। অপরাধ ঠেকাতে বাড়তি নিরাপত্তার জন্য চালু হয় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম। মিলেছে স্মার্ট কার্ডও। তবে সব মন্ত্রণালয়ের সমন্বয় জরুরি বলে মত বিশেষজ্ঞদের। অনেক কিছু ডিজিটাইজ হয়েছে। আমরা বলি বিআরটিএ ডিজিটাইজড, আমরা বলি আমাদের জন্ম নিবন্ধন এখন ডিজিটাইজড, কিন্তু আপনি কোনো কিছু ডিজিটাল পদ্ধতিতে করতে পারবেন না, আপনি অনলাইনে এই কোনো কাজটা করতে পারবেন না। গড়ে উঠেছে ই কমার্স ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। তথ্য প্রযুক্তি খাতের বড় অংশ দখলে নিয়েছে ফ্রিল্যান্সাররা। দেশে ফ্রিল্যান্সার রয়েছেন 6.5 লাখ। ইক্যাবের তথ্য মতে দেশে 20,000 ফেসবুকে চলে কেনাকাটা। শুধু গেল বছরই এই খাতে লেনদেন হয়েছে 1,500 কোটি টাকা। হাই স্পিড ইন্টারনেট ইন ফাইবার অপটিক, যেখানে আমি বিভিন্ন ঘরে বসে আমি হাই স্পিড পেতে পারি, এবং মোবাইল ডিভাইসে যেহেতু আমি মুভমেন্ট করতে গিয়ে আমাকে অফিসে কাজ করতে হচ্ছে, বিজনেস ওয়াইজ কাজ করতে হচ্ছে। প্রযুক্তি খাতে আশার আলো থাকলেও ছিল অন্ধকারও। ব্যক্তি নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও ভুগতে হয়েছে এর কালো থাবায়। তাই এখনই সাইবার নিরাপত্তায় আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পরিবর্তন এবং পরিবর্তনশীল খাতের মধ্যে তথ্য প্রযুক্তি অন্যতম। এই পরিবর্তনের সাথে যে বা যারাই খাপ খাইয়ে নিতে পারেনি তারাই ছিটকে পড়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তি থেকে রাষ্ট্রীয়, কেনাকাটা থেকে আইন কাঠামো, সব ক্ষেত্রে তথ্য প্রযুক্তির সম্প্রসারণ এবং সমন্বয় জরুরি। তবেই বিশ্বের বুকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে 57,000 বর্গমাইলের এই ভূখণ্ডটি। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সড়ক দুর্ঘটনায় বগুড়ায় 4 জন সহ দেশের বিভিন্ন জেলায় 8 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে বগুড়ার শেরপুরে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হন। আহত হয়েছেন অন্তত 12 জন। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি বিপরীত দিক থেকে আসা দৃষ্টি পরিবহনের আরেকটি বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে 2 যাত্রী নিহত হন। হাসপাতালে মারা যান আরও 2 জন। এদিকে শনিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় মাইক্রোবাসের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হলেও মাইক্রোবাসের চালক পলাতক। অন্যদিকে নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও একজন। চুয়াডাঙ্গার দামুর হুদায় মেরামতের সময় ট্রাক্টরের চাপায় হোসেন আলী ওরফে হুসাইন নামে এক চালক নিহত হয়েছেন। রাজনৈতিক বিরোধের জেরে কুমিল্লায় যুবলীগ নেতা রকুন উদ্দিনকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি কাউন্সিলর সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় তাকে প্রধান আসামি করে 8 জনের বিরুদ্ধে মামলা করেন রকুন উদ্দিন। রাতেই নগরীর কাশারিপট্টি থেকে সাইফুল বিন জলিলকে গ্রেফতার করে পুলিশ। রকুন উদ্দিনের অভিযোগ, সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে কাউন্সিলর সাইফুল তার গাড়ি মিছিলের মধ্যে চালিয়ে দেয়। এতে তিনি সহ 5 জন আহত হন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনা রাজাপাকসে দ্বিপক্ষীয় বৈঠক, 6টি সমঝোতা স্মারক সই, ঢাকা কলম্বো সম্পর্ক জোরদারের অঙ্গীকার। সাল্লায় হিন্দুদের বাড়িতে হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার, অস্থিরতা তৈরি করলে 20 দাঁত ভেঙে দেয়া হবে, হুঁশিয়ারি কাদেরের। বাড়ছে করোনার প্রকোপ, আক্রান্ত স্বাস্থ্যের ডিজি, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি নেতা রুহুল আলম চৌধুরী। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।